পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি আমাদেরকে ভাই ডেকেছেন। এখন পাকিস্তানের মুখে ভাই ডাকটা শুনলে আমার ছোটবেলায় পড়া একটা ভাব সম্প্রসারণের কথা মনে পড়ে। ভাই বলে ডাকো যদি দেব গলা। এটা সেই দেশ যেই দেশ আমাদের উপর গণহত্যা চালিয়েছে। পাকিস্তান সেই দেশ যাদের হাতে লেগে আছে ৩০ লক্ষ মানুষের রক্তের দাগ, ২ লক্ষ বীরাঙ্গনার দীর্ঘশ্বাস আর ১ কোটি শরণার্থীর দীর্ঘ যাত্রার ক্লান্তির ভার। তারা যখন আমাদেরকে ভাই বলে ডাকে, এর থেকে অমানবিক আর কিছু হয় না। ঠিক এই কাজটি তারা আগে করেছে, কদিন আগেও করেছে, কারণ তারা জানে এখন বাংলাদেশে সরকারে যারা আছে তারা আসলে পাকিস্তানের সত্যিকারের সহচর। তারা সেই সহচর যারা ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে বাঙালির ওপর গণহত্যা চালিয়েছিল। ২০২৪-এ এই রাজাকার সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের ৩ দিকে যে দেশের সীমান্ত আছে, যেই দেশ মুক্তিযুদ্ধের সময় থেকে পাশে আছে আমাদের, সেই ভারতের সাথে সব রকমের শত্রুতা তৈরি করে যাচ্ছে আর মিত্রতা তৈরি করছে সেই দেশের সাথে, যে গণহত্যাকারী দেশের সাথে যারা আমাদেরকে স্বীকৃতি পর্যন্ত দিতে চায়নি। বরং জুলফিকার আলী ভুট্টো ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশকে যে দেশ স্বীকৃতি দিবে পাকিস্তান সেই দেশের সাথে সম্পর্ক ছিন্ন করবে। এই মুক্তিযুদ্ধ বিরোধী সরকার জুলাই ২০২৪ থেকে চেষ্টা করে যাচ্ছে এই দেশ থেকে মুক্তিযুদ্ধকে মুছে ফেলার, মুক্তিযুদ্ধের মহাকাব্যিক অর্জনকে ক্ষতিগ্রস্ত করার এবং ১৯৭১-এর অর্জনকে প্রশ্নবিদ্ধ করায় আমরা দেখি পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কই শুধু নয়, সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। আপনারা নিশ্চয়ই অনেকেই পড়েছেন, গতকালকে আমিও একটা খবর পড়লাম, দেশে নাকি বাদ্যযন্ত্রের বিক্রি কমে গেছে। আপনারা কি মনে করতে পারেন শেষ কবে আমরা একটা বৃহৎ আকারে আয়োজিত একটা ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি? আপনারা নিশ্চয়ই জানেন আমাদের বাউল শিল্পীদের ওপর কিরকম সাঁড়াশি আক্রমণ চলছে। কিন্তু মনে করবেন, একটু খেয়াল করে মনে করবেন, পাকিস্তানি শিল্পীরা যখন বাংলাদেশে অকাতরে অনুষ্ঠান করে যান তাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না। একটু খোঁজ নিলে জানা যাবে বাংলাদেশে গত ১ বছরে বাংলাদেশি শিল্পীদের থেকে সম্ভবত পাকিস্তানি শিল্পীরাই বেশি অনুষ্ঠান করেছেন। ইসহাক দারের বাংলাদেশ সফরে ৬টি সমঝোতা স্মারক এবং ২টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই সব চুক্তির আওতায় পাকিস্তান বাংলাদেশের ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেবে। বাংলাদেশের সংবাদ সংস্থা আর পাকিস্তানের সংবাদ সংস্থা তাদের মধ্যে নিয়মিত তথ্য আদান-প্রদান করবে। এই যে কূটনৈতিক প্রেম, এই যে সাংস্কৃতিক বিবাহ, এটা কেন বলুন তো? অনেকগুলো কারণ আছে। তার একটা কারণ তো অবশ্যই ১৯৭১-এ পাকিস্তানের ভূমিকাকে খাটো করে দেখানো, এর গণহত্যাকে অস্বীকার করা। আর আরেকটা খুব জরুরি কারণ হলো বাংলাদেশের সব রকমের সর্বনাশ করে এর সার্বভৌমত্বকে ধ্বংস করার ডিপ স্টেটের যে পরিকল্পনা নিয়ে এই ইউনূস সরকার ক্ষমতায় এসেছে, এই কাজে তাদেরকে যেই দেশটা সবথেকে অগ্রণী হয়ে সাহায্য করছে এবং করবে সেই দেশটা হলো পাকিস্তান। আরো দেখুন আপনি, দেখুন আপনারা, আপনারা হয়তো ভাবছেন এই কাজে পাকিস্তানের লাভটা কি? লাভ তো অনেকগুলোই। প্রথমত, বাংলাদেশকে কোনোদিন এই দেশটা মেনে নিতে পারেনি। বাংলাদেশে যতগুলো ইসলামিক জঙ্গি সংগঠন আছে তাদের প্রত্যেকের প্রশিক্ষণ থেকে শুরু করে যাবতীয় যোগাযোগ হয় পাকিস্তানে। ইউনূস সরকার এসে এই প্রত্যেকটি জঙ্গি গোষ্ঠীকে ডানা মেলে উঠতে দিয়েছে। আরো আছে বাংলাদেশে প্রভাব বিস্তারের মাধ্যমে ভারতের ওপর চাপ সৃষ্টির, ভারতের নিরাপত্তা বিঘ্নিত করার সুবর্ণ সুযোগ, যেই শঙ্কার কথা ভারত নিজেও বহুবার বলেছে। আরেকটু দেখুন, পাকিস্তান দীর্ঘদিন ধরে প্রচার করে আসছে ১৯৭১ বাঙালি জাতির মুক্তি সংগ্রাম নয়, বরং এটা পাকিস্তান ভাঙার ভারতীয় ষড়যন্ত্র। বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে তাদের সংবাদ সংস্থার সাথে আমাদের একটা বিশেষ সংযোগ ঘটিয়ে এই ডক্টরিনটাই পাকিস্তান বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। আর অর্থনীতির দিক দিয়ে বাংলাদেশ পাকিস্তানের জন্য একটা সোনার ডিম পাড়া হাঁস। ২০২৪-২৫ অর্থ বছরে দুই দেশের বাণিজ্য ২০% বৃদ্ধি পেয়ে এখন প্রায় $৮৬৫ মিলিয়ন পৌঁছেছে। বাংলাদেশ থেকে যেখানে পণ্য রপ্তানি হচ্ছে $৭৮ মিলিয়ন পণ্য, পাকিস্তান থেকে বাংলাদেশ কত আমদানি করছে জানেন? প্রায় $৭৮৭ মিলিয়ন পণ্য। এরকম সোনার ডিম পাড়া হাঁস কি কেউ এমনি এমনি ছেড়ে দেয় বলুন? এত কিছুর ভিড়ে না পাকিস্তানের একটা সমস্যা আছে।
সমস্যা হলো বাংলাদেশের মানুষ এত কিছুর পরেও, পাকিস্তানের এবং রাজাকারদের এত চেষ্টার পরেও মুক্তিযুদ্ধকে তারা জীবন কাঠি হিসেবে জানে। এত চেষ্টার পরেও 1971-এর গণহত্যাকারী দেশটাকে তারা ভুলতে পারে না। বিশ্বাস করার তো প্রশ্নই আসে না। তাই পাকিস্তান বারবার আমাদেরকে ভাই ডাকে, ইসলামের দোহাই দেয়, যে ইসলামের দোহাই দিয়ে 1971-এ তারা গণহত্যা চালিয়েছিল, সেই একই কাজ তারা 2025-এও করে। এবং ইসলামের দোহাই দিয়ে তারা খুব মিথ্যে একটা দাবি করে যে তারা 1971-এর ভূমিকার জন্য ক্ষমা চেয়েছে। এই কাজটা ধারাবাহিকভাবে অনেকেই করেছেন। পাকিস্তানের সম্প্রতি যিনি করেছেন তিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি অনেক ঢাক ঢোল দামামা বাজিয়ে হাজির হয়েছেন। তাদের সহোদর, তাদের সহচর জামাতে ইসলামী, বিএনপি এবং মোহাম্মদ ইউনূসের কিশোরগঞ্জ এনসিপির সাথে তারা বৈঠক করেছেন এবং বলেছেন 1971 নাকি মীমাংসিত সত্য, কারণ পাকিস্তান দুবার বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে। প্রথমবার ত্রিদেশীয় চুক্তির সময় 1974 সালে, দ্বিতীয়বার 2002 সালে পাকিস্তানের পারভেজ মোশাররফ যখন বাংলাদেশ সফর করেছিলেন। তাই কি এইসব চুক্তি আর তথাকথিত ক্ষমা চাওয়াতে যাবার আগে একটা জিনিস পরিষ্কার করি। এই যে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে আসছেন, ইসহাক দার আসার 2 দিন আগে বাংলাদেশ ঘুরে গেছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী, কদিনের মধ্যে আবার পাকিস্তানের অর্থমন্ত্রীও বাংলাদেশে আসবেন। এগুলো কিন্তু নিছক কূটনৈতিক সফর নয়, এগুলো হলো বাংলাদেশের ওপর এক ধরনের কূটনৈতিক আক্রমণ। শেখ হাসিনা চলে যাবার পরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনীতির জন্য একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। মোহাম্মদ ইউনূস বিভিন্ন দেশে সফরে যান, তাকে কোন রকম রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয় না। এই কূটনৈতিক শূন্যতারই সুযোগ নিচ্ছে পাকিস্তান এবং একই সাথে বাংলাদেশকে ব্যবহার করে তারা বিশ্ব রাজনীতিতে এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক ধরনের প্রভাব রাখার, এক ধরনের ক্ষমতা বিস্তার করার চেষ্টা করে যাচ্ছে। আর অনেকেই আছেন তারা এই ইসহাক দারের সফর এবং বাংলাদেশে পাকিস্তানের অন্যান্য বিভিন্ন মন্ত্রী উপমন্ত্রীদের সফরের সাথে জুলফিকার আলী ভুট্টোর বাংলাদেশ সফর এবং বঙ্গবন্ধুর পাকিস্তান সফরের একটা মিল খুঁজে পান। আপনাদের জন্য বলি, একটু মনে রাখবেন, ভুট্টো বাংলাদেশে এসেছিলেন পরাজিত রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে। 3 বছর বয়সী বাংলাদেশের জন্য তাদেরই কাছে পরাজিত পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশা ছিল বাংলাদেশের একটা কূটনৈতিক বিজয়। বঙ্গবন্ধু এর আগে পাকিস্তানের স্বীকৃতি আদায় করেছেন। বাংলাদেশকে ওআইসি সম্মেলনে লাহোরে নিয়ে যাবার জন্য কুয়েতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি দল বাংলাদেশে আসে 1974 সালে এবং তারা আসেন আলজেরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বুমেদিনের ব্যক্তিগত বিমানে। সেই দলকে বঙ্গবন্ধু তিনটা শর্ত দেন। তিনি জানান বাংলাদেশ লাহোরে ওআইসি সম্মেলনে যাবে যদি সেখানে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং সকল মুসলিম রাষ্ট্রের সামনে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। কুয়েত বঙ্গবন্ধুকে আশ্বস্ত করে যে সব শর্ত মানা হবে। তারপর 22 ফেব্রুয়ারি 1974-এ জনাব ভুট্টো স্বীকৃতি ঘোষণা দেওয়ার পরদিন আলজেরিয়ার প্রেসিডেন্টের বিমানে করে লাহোর যায় বাংলাদেশের প্রতিনিধি দল। এখন দর্শক, 3 বছর বয়সী একটা দেশের কথা ভাবুন, যে দেশটা মুক্তিযুদ্ধে পুরো জর্জরিত হয়ে গেছে। আমাদের অবকাঠামো বলতে কিছু নেই, আমাদের কাছে অর্থ নেই, আমাদের মানুষকে খাওয়ানোর দেখাশোনা করার মতো যথেষ্ট পর্যাপ্ত খাদ্য আমাদের কাছে নেই। আমাদের কাছে আছে পাকিস্তানের 195 জন বন্দির বিচারের দায়িত্ব, আমাদের আছে পাকিস্তানে আটকা পড়া বাংলাদেশের লক্ষ বাঙালিকে বাংলাদেশের ফিরিয়ে আনার কর্তব্য। সেই অবস্থাতেও শেখ মুজিব নামের নেতাটি তার আত্মমর্যাদা বোধ এবং তার আত্মসম্মান বোধ থেকে এক বিন্দু বিচ্যুত হন না। আর এই 2025 সালে মোহাম্মদ ইউনূস আর তার সরকার, যাদের কোনো জনসমর্থন নেই, আন্তর্জাতিক প্রভুদের ভৃত্য হওয়া ছাড়া যাদের আর কোনো যোগ্যতা নেই, আত্মসম্মান কি বস্তু তারা জানে না, এরা যখন পাকিস্তানের সাথে সম্পর্ক করে তখন এদের মনে থাকে ষড়যন্ত্রের কুটিল নকশা এবং যে কোনো ভাবে ক্ষমতা আঁকড়ে ধরে থাকার প্রাণপণ চেষ্টা। দুটোর কোনো তুলনা হয় না। আর গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা প্রার্থনার বিষয়ে আসছি।
অবিভক্ত পাকিস্তানের অংশ হিসেবে পাকিস্তানের কাছে বাংলাদেশে যে অর্থ এবং সম্পদ পাওনা আছে, পাকিস্তান সেই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কি? বিভক্ত পাকিস্তানের সম্পদ না মিটিয়ে দেয়া প্রভিডেন্ট ফান্ড, 1970-এর ঘূর্ণিঝড়ে বাংলাদেশের জন্য বিভিন্ন দেশের দেয়া $200 মিলিয়ন অর্থ সাহায্য, সব মিলিয়ে পাকিস্তানের কাছে আমাদের পাওনা $4.52 বিলিয়ন। বাংলাদেশে ৭৯টি ক্যাম্পে ৩,২৪,০০০ আটকে পড়া পাকিস্তানিরা আছে। সেই অর্থ ফেরত দেয়া, তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করার বিষয়ে পাকিস্তানের ভূমিকা কি? এই মানুষগুলোর বিষয়ে পাকিস্তান কখনো মুখ খুলেছে কি? খোলেনি। 1974-এ ত্রিদেশীয় চুক্তিতে উল্লেখ আছে, পাকিস্তান সরকার যে কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকলে তার জন্য নিন্দা জানিয়েছে এবং গভীরভাবে অনুশোচনা করেছে। একটু খেয়াল করুন, পাকিস্তান কিন্তু বলছে না তারা ক্ষমা চেয়েছে, তারা এও বলছে না গণহত্যা তো দূরের কথা, আদৌ কোনো অন্যায় তারা করেছে। তারা বলছে কোনো অপরাধ হয়ে থাকলে। একে আপনারা ক্ষমা চাওয়া বলেন? এতে আরো যোগ করা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনঃস্থাপনের জন্য বাংলাদেশের জনগণকে অতীতের ভুলগুলি ক্ষমা করতে এবং ভুলে যাওয়ার জন্য আবেদন করেন। মানে কি? গণহত্যা মানে কি কোনো ফুলের টোকা দেয়া যে ভুল হয়েছে কে ভুলে যেতে হবে? আর একটু খেয়াল করবেন, এই চুক্তি করার সময় ভুট্টো হুমকি দিয়েছিলেন যে বাংলাদেশে যে ১৯৫ জন পাকিস্তানি সৈন্য আছে, যাদেরকে বাংলাদেশ বিচার করার কথা ছিল গণহত্যাকারী এবং যুদ্ধাপরাধী হিসাবে, তাদেরকে ছেড়ে দেয়া না হলে পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের দেশদ্রোহিতার অভিযোগে বিচার করা হবে। এই সব চাপ এবং মানবিক কারণে বঙ্গবন্ধু ১৯৫ জন যুদ্ধাপরাধীদেরকে পাকিস্তানে ফেরত যেতে দেন এবং প্রতিশ্রুতি আদায় করেন যে পাকিস্তান এই ১৯৫ জন যুদ্ধাপরাধীদের বিচার নিজের দেশে করবে। পাকিস্তান এসব কিছুই তো করেনি, বরং তাদের গণহত্যাকে ক্রমাগত অস্বীকার করে গেছে। ২০০২-এ পাকিস্তানের পারভেজ মোশাররফ তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পরে এর ভিজিটর বুকে যা লেখেন, যেটাকে ইসহাক তার ক্ষমা প্রার্থনা বলছেন, সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। I bring sincere greetings and good wishes from the Islamic Republic of Pakistan for their Bangladeshi brethren and sisters. We wish this land and its people peace, progress, and prosperity. The Pakistani leader continued, your brothers and sisters in Pakistan shared the pain of the events of 1971. The excess, শব্দটা খেয়াল করবেন, the excess during that unfortunate period are regrettable. Let us bury the past in a spirit of magnanimity. Let not the light of the future be dimmed. Let us move forward together. I'm confident that with our joint resolve, Pakistan-Bangladesh friendship will flourish in the years to come. এর মধ্যে আপনারা আমাকে দেখান গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা কোথায় আছে? পাকিস্তান বাংলাদেশে যা করেছিল তাদের কাছে এটা আসলে অ্যাক্সেস, একটা আনফরচুনেট পিরিয়ড, যেটার জন্য একটু অনুশোচনা করা যেতে পারে। একে উদ্ধত আচরণ বলে, ক্ষমা চাওয়া বলে না। ক্ষমা চাওয়া মানে কি জানেন? ক্ষমা চাওয়া মানে হলো দায় স্বীকার। ক্ষমা চাওয়া মানে হলো যে অন্যায় তারা করেছিল, সেই অন্যায়ের প্রতিবিধানে যা যা করা দরকার তারা সে করবে, সেই গণহত্যা, সেই অন্যায়ের বিচার করবে। আর সবচেয়ে বড় কথা, গণহত্যা বা জেনোসাইডের কোনো ক্ষমা হয় না, আন্তর্জাতিক আইনে হয় না, জাতিসংঘের জেনোসাইড রেজলিউশনে হয় না, কোনো রকম কোনো আইনে হয় না। গণহত্যার শুধু একটা পরিণতি হয়, তা হলো গণহত্যাকারীদের বিচার, গণহত্যাকারী দেশ বা গোষ্ঠীর সমস্ত দায় স্বীকার করে নিয়ে তাদের মানুষকে জানানো যে তারা ভিকটিমদের সাথে কি করেছে, তাদের সমস্ত অপরাধ নিয়ে তাদেরকে নতজানু হতে হয় ভিকটিমদের সামনে, নিশ্চিত করতে হয় একই কাজ তাদের দিয়ে আর কোনোদিন হবে না। পাকিস্তান কি আর একটা কাজও কোনোদিন করেছে? তারা বালুচিস্তানের স্বাধীনতাকামী মানুষের সাথে তাই করছে যা তারা ৭১-এ আমাদের সাথে করেছিল। ১৯৭১-কে এখনো তারা বলে ভারতের ষড়যন্ত্র।
পাকিস্তানের কোথাও বাংলাদেশের ওপর করা তাদের গণহত্যা নিয়ে কোনো কথা হয় না, কোনো আলোচনা হয় না, বরং তারা দুঃখিত হয় বাংলাদেশ যখন রাজাকার আলবদরদের বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে। তারা আশ্রয় দেয় জামাত শিবির এবং অন্যান্য বাংলাদেশ বিরোধী দলকে। আর আরেকটা কথা আমরা যেন খুব স্পষ্ট করে মনে রাখি, গণহত্যাকারী পাকিস্তানকে ক্ষমা করার আমরা কেউ না। পাকিস্তান তো নাই, এমনকি বাংলাদেশ রাষ্ট্র গণহত্যাকারীদের ক্ষমা করতে পারে না। পাকিস্তানকে ক্ষমা করার একমাত্র অধিকার রাখেন 1971-এর মুক্তিযুদ্ধের ভিকটিম এবং তার পরিবারেরা। সেই ক্ষমাও কার্যকর হবে না। কারণ কি জানেন? কারণ আবারও বলছি, গণহত্যার ক্ষমা হয় না, তার হয় বিচার। গণহত্যা মানবতা বিরোধী অপরাধ, আন্তর্জাতিক অপরাধ কখনো তামাদি হয় না। আজ থেকে 100 বছর পরেও পাকিস্তানের গণহত্যার বিচার করা যাবে, এমনকি তারা নতশিরে ক্ষমা চাইলেও। এই জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে কোনো কিছুতে তাদের এত ভয়। এই জন্যই মতিউর রহমান নিজামের ফাঁসি হবার পরে তারা পাকিস্তান সংসদে নিন্দা প্রস্তাব আনে। তারা বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারকে নিন্দা জানায়। তারা আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রে জড়ায় যাতে তাদের বিচার না হয়, কারণ তারা জানে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের শাস্তি হবার পরে পালা হতে পারত তাদের। যে 195 জন যুদ্ধাপরাধীদের বিচার করবে বলে তারা কথা দিয়েছিল, সেই বিচার বাংলাদেশ শুরু করতে পারত। পাকিস্তান একটা গণহত্যাকারী রাষ্ট্র। এর ক্ষমা চাওয়া আর না চাওয়ায়, প্রিয় দর্শক, কিচ্ছু এসে যায় না। আমরা যেন এর ফাঁদে না পড়ি। আমরা যেন পাকিস্তানের গণহত্যার বিচার চেয়ে, আমাদের গণহত্যার 1971-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চেয়ে, আমাদের ক্ষতিপূরণ চেয়ে আমাদের যুদ্ধ সবসময় জারি রাখি। শেষ করার আগে আবার শুরুতে একটু ফিরে যাই। এই যে কথায় কথায় পাকিস্তান আমাদের ইসলামের দোহাই দেয়, ভাই ডাকে, গণহত্যাকারী পাকিস্তান কখনো আমার এবং আমাদের সহোদর হতে পারে না। আমাদের ভ্রাতৃত্ব বরং বালুচিস্তানের সেই সব মানুষদের সাথে যারা স্বাধীনতার জন্য লড়ছেন। আমি বোন ডাকি পাকিস্তানের সেই মেয়েটিকে যারা জঙ্গিদের রক্তচক্ষু উপেক্ষা করে স্কুলে পড়তে যায়। আমি বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই পাকিস্তানের সেই সব মানুষদের সাথে যারা ধর্ম, বর্ণ, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে পৃথিবীটাকে মানুষের চোখ দিয়ে দেখেন। তারা যদি কেউ থেকে থাকেন যারা বাংলাদেশের গণহত্যাকে স্বীকার করেন, আমি তাদের সাথে কথা বলতে চাই। কিন্তু গণহত্যার বিচার না করা পর্যন্ত পাকিস্তান নামের রাষ্ট্রটি কোনোদিন বাংলাদেশের মিত্র হতে পারে না, সহোদর হওয়া তো দূরের কথা। এরা যতবার ভ্রাতৃত্বের গান গাইতে আসবে, ততবার আমি বলবো, আমার মাটি, আমার মা, পাকিস্তান হবে না।